ক্লাস 12 এর ধারকত্বের চ্যাপ্টারকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে আমরা চলে এসেছি ধারকের সমবায় বা কম্বিনেশন অফ ক্যাপাসিটর, যেখানে কিছু সমান্তরাল পাত ধারক যুক্ত যে ধারক রয়েছে সেগুলোকে আমরা কখনো শ্রেণী সমবায়, কখনো সমান্তরাল সমবায়, আবার কখনো মিশ্র সমবায় যুক্ত করব। এই ক্ষেত্রে যুক্ত করার ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হবে বা তুল্য ধারকত্বের রাশিমালা কি রূপ হবে সেগুলো আমরা নির্ণয় করে দেখাবো। এখানে একটা কথা বলি যে তুল্য ধারকত্ব বিষয়টা হচ্ছে যে কোনো একটা স্থানে একাধিক ধারক কোনো নির্দিষ্ট সমবায় যুক্ত রয়েছে। এখন সেই ধারকগুলোর জায়গায় যদি আমি একটা মাত্র কোনো ধারক ব্যবহার করি এবং যদি সেই একই পরিমাণ বিভব প্রভেদে সেই একই পরিমাণ আধান সেই ধারকের মধ্যে আমি রাখতে পারি, তাহলে বলবো যে পূর্বে ব্যবহৃত যে একাধিক ধারক রয়েছে তাদের তুল্য ধারক হচ্ছে সেই একটি মাত্র ধারক, যা আগের একাধিক ধারকের সমান হচ্ছে পরিমাণ কাজ করতে পারছে বা বিভব প্রভেদে সমাধান রাখতে পারছে। আমি আমার এই বিষয়টিকে একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও আমরা সমান্তরাল পাত ধারক হিসেবে একাধিক ধারক নিয়েছি। এই সমান্তরাল পাত ধারকের কোনো একটা প্লেটের ঋণাত্মক প্রান্ত অপর একটা প্লেটের ধনাত্মক প্রান্তের সঙ্গে ক্রমান্বয়ে পরপর যুক্ত করলাম। আমি এক্সাম্পল হিসেবে তিনটে ধারক এখানটা আমি নিচ্ছি। আমরা তিনটে ধারকের ক্ষেত্রে এই যে দেখো, এটা হচ্ছে প্রথম ধারক যার ধারকত্ব C1, এটা ধরে তার ধনাত্মক প্রান্ত, এটা তার ঋণাত্মক প্রান্ত। এই ধারকের সঙ্গে আমি অপর একটা ধারকের সমান্তরাল পাত ধারকের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যোগ করলাম এবং এইভাবে আমরা পরপর তিনটে ধারককে যুক্ত করেছি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম ধারকের ধারকত্ব C1, দ্বিতীয় ধারকের ধারকত্ব C2 এবং তৃতীয় ধারকের ধারকত্ব C3। এবার এই যে তিনটে ধারকের যে এই ধরনের সংগঠন তাকে আমরা বলছি শ্রেণী সমবায়। এখন এই কম্বিনেশনটাকে যখন একটা বাহ্যিক তড়িৎ উৎসের সঙ্গে যোগ করলাম যার বিভব হচ্ছে V, তাহলে আমরা বলতে পারি এই বাহ্যিক তড়িৎ উৎসের প্রভাবে এই বাহ্যিক তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তে এখান থেকে ধনাত্মক আধানগুলো যাবে এবং সেই ধনাত্মক আধানগুলো প্রথমে C1 ধারককে অতিক্রম করে C2 ধারকে এবং অতঃপর C3 ধারকে এসে পৌঁছে এবং তারপরে তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তে আধানগুলি সঞ্চারিত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ধরে নাও কোনো একক ধনাত্মক আধানকে এই টার্মিনালটা বা এই ধারক দ্বয়ের মধ্যে বা ধারকের প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ তৈরি করছে সেটা হচ্ছে V1, এই ধারকের ক্ষেত্রে V2 এবং এই ধারকের ক্ষেত্রে V3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাহ্যিক উৎস রয়েছে তার বিভব প্রভেদ V, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু অর্থাৎ A এবং B বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে V। তার জন্য প্রথম ধারক V1, দ্বিতীয় ধারক V2 এবং তৃতীয় ধারক V3 বিভব পাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি মোট বিভব V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, এটা বলতেই পারি। আর কি বলতে পারি যে যখন এখান থেকে কিছু পরিমাণ আধান নির্গত হয়ে এই ধারকগুলোর মধ্যে যে সঞ্চারিত হচ্ছে, যদি প্রথম ধারকের মধ্যে যে কিউ আধান যায় তাহলে অবশ্যই সেই একই আধান দ্বিতীয় ধারক এবং ক্রমান্বয়ে তৃতীয় ধারকের মধ্যে দিয়ে অতিক্রম করে আবার এই বর্তনীতে কিউ পরিমাণ আধানই চলে আসবে। এই অবস্থাটাকে আমরা বলছি তার সাম্যাবস্থা বা স্টেডি স্টেট। তাহলে এই স্টেডি স্টেটের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তিনটে ধারকের মধ্যেই আধানের পরিমাণটা সমান রয়েছে। তাহলে যদি আমাকে বলা হয় শ্রেণী সমবায় বলতে কি বোঝো, শ্রেণী সমবায়ের মূল দুটো শর্ত হচ্ছে আধান ধ্রুবক থাকবে এবং দেখো বিভব বণ্টিত থাকবে। বিভব বণ্টিত হবে বা বিভব বণ্টিত হয়ে থাকবে, এটা হচ্ছে শ্রেণী সমবায়ের মূল শর্ত। তাহলে এখন সেই অনুযায়ী আমি দেখো জানি
যে Q ইকুয়াল টু CV, তাহলে V ইকুয়াল টু Q বাই C। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রথম যে ধারক রয়েছে তার ক্ষেত্রে V1 সমান সমান Q বাই C1, V2 ইকুয়াল টু Q বাই C2, V3 ইকুয়াল টু Q বাই C3। তোমরা খুব ভালো করে দেখো যে কেন এরকম লিখেছি, কারণ বিভব V সমান সমান আধান বাই ধারকত্ব, বিভব সমান সমান আধান বাই ধারকত্ব, এবং এই তিনটে ধারকের ক্ষেত্রে কিন্তু আধানের পরিমাণটা একই রয়েছে, তাই সবগুলো ক্ষেত্রেই কিন্তু Q রেখেছি। এখন আমরা কি করব, এই তিনটে ধারকের জায়গায় তার তুল্য ধারকত্ব বা তুল্য ধারক আমি ব্যবহার করব। তাই তুল্য ধারক হওয়ার শর্ত কি ছিল? তুল্য ধারক হওয়ার শর্ত ছিল যে তিনটে ধারকের জায়গায় আমি একটা ধারকই ব্যবহার করব একই বিভব প্রভেদে, অর্থাৎ এই একটা ধারকের ক্ষেত্রেও কিন্তু বিভব প্রভেদটা V থাকবে, এবং এক্ষেত্রেও এই একটা ধারকের মধ্যে দিয়েও যে পরিমাণ আধান পরিবাহিত হবে সেটা হচ্ছে Q। তাহলে তিনটে ধারককে যখন আমি রেখেছিলাম, সেই তিনটে ধারকের মধ্যে দিয়ে যে পরিমাণ আধান পরিবাহিত হচ্ছিল যে নির্দিষ্ট বিভব প্রভেদে, সেই একই বিভব প্রভেদে একটি ধারকের মধ্যে দিয়েও যদি সেই একই নির্দিষ্ট পরিমাণ আধান পরিবাহিত হয়, তাহলে আমি বলবো যে এই যে যেখানে আমি একটি ধারক ব্যবহার করেছি সেই একটি ধারক হচ্ছে উপরের তিনটি ধারকের শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব। তাহলে এই যে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব, তাকে আমি C সাফিক্সে S দিয়ে বোঝাচ্ছি। এখানে S কথাটি সিরিজ থেকে এসেছে, যেহেতু এটা শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব, তাই C সাফিক্সে S দিয়ে আমি প্রকাশ করেছি। এখন Q ইকুয়াল টু CV, এই বা V ইকুয়াল টু Q বাই C, এই সূত্র থেকে লিখতে পারি V ইকুয়াল টু Q, এই ধারকের মধ্যে যে পরিবাহিত আধান বাই তার ধারকত্ব CS। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, শ্রেণী সমবায় যে শর্ত ছিল, অর্থাৎ বিভবের বণ্টিত হওয়ার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমি লিখতে পারি, আমি জানি V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে মানগুলো বসিয়ে দিই, Q বাই CS সমান সমান Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3, বা 1 বাই CS 1 বাই C1 1 বাই C2 1 বাই C3। এটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য ধারকত্বের রাশিমালা। এখন ধরে নাও এখানে তিনটের জায়গায় আমি n সংখ্যক ধারক ব্যবহার করেছি। যদি আমি n সংখ্যক ধারক ব্যবহার করে থাকি, ওয়ান বাই CS সমান সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 করে আপ টু 1 বাই CM থাকছে। এই যে রাশিমালা থাকলো, এটাকে আমি 2 নম্বর রাশিমালা বলছি। এই 2 নম্বর রাশিমালাকে আমি কি করলাম, আমরা এবার নির্ণয় করতে যাচ্ছি যে এই যে ধারকত্ব যে রয়েছে তুল্য ধারকত্ব CS, এবং এখানটায় এই ধারক সমবায়ের মধ্যে থাকা যে ধারকগুলো রয়েছে C1 C2 C3, এদের মধ্যে কোনটি সব বড় বা কোনটি ছোট সেটা আমি নির্ণয় করব। এবার আমাদের কাছে যতগুলো ধারক রয়েছে, আমরা ধরে নিচ্ছি এদের মধ্যে C3 এর মান C1 C2 C3 C4 আপ টু CN এর মধ্যে ক্ষুদ্রতম। তার মানে আমরা ধরলাম যে এই যে যতগুলো আমি ধারক ব্যবহার করেছি তাদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম মান হচ্ছে C3। এবার আমি কি করব, এই 2 নম্বর সমীকরণকে আমি উপরে লিখছি, তাহলে আমরা কি করব, 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করব C3 দিয়ে, যাকে আমি ক্ষুদ্রতম করব সেই ধারকের মান দিয়ে আমি গোটা সমীকরণটাকে গুণ করে দেব। এর ফলে আমি কি পাচ্ছি দেখো, C3 বাই CS সমান সমান C3 বাই C1 প্লাস C3 বাই C2 প্লাস C3 বাই C3 প্লাস C3 বাই C4 প্লাস C3 বাই CN। তাহলে C3 by CS equal to C3 by C1 plus C3 by C2
প্লাস 1 প্লাস C3 বাই C4 প্লাস C3 বাই Cn। এখন খেয়াল করে দেখো এই ডান দিকটা একের সঙ্গে কিছু রাশি যুক্ত হয়েছে যারা প্রত্যেকেই ধনাত্মক, কারণ ধারকত্ব কখনো ঋণাত্মক হতেই পারে না। তাহলে যারা যুক্ত হয়েছে তারা প্রত্যেকেই ধনাত্মক হওয়াতে আমরা বলতেই পারি C3 বাই CS টা গ্রেটার দেন 1। একের সঙ্গে কিছু যোগ হয়েছে তাহলে অবশ্যই একের থেকে বড় হলো, তাহলে C3 টা গ্রেটার দেন CS বা CS টা লেস দেন C3। তার মানে আমি যতগুলো ধারক ব্যবহার করেছি তাদের মধ্যে যার মান ক্ষুদ্রতম তার থেকেও ছোট হচ্ছে আমার শ্রেণী সমবায়ে ব্যবহৃত তুল্য ধারকের ধারকত্বের মান। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এইবার আমরা আর দেখবো যে শ্রেণী সমবায়ে যখন হচ্ছে ধারকগুলোকে যুক্ত করছি, এই যে বিভব বর্ধিত হচ্ছে, আধান ধ্রুবক থাকছে, এই সমস্ত ঘটনা হচ্ছে, এর ফলে শক্তির কি পরিবর্তন হচ্ছে বা শক্তিগুলো কিভাবে বণ্টিত হচ্ছে সেটা আমি একটু দেখে নেব। আমরা এই পার্টটুকু একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমরা নতুন করে আবার আমাদের ক্যালকুলেশনটা শুরু করছি। তোমরা দেখো ধারকের সঞ্চিত শক্তির যে রাশিমালা সেটা যদি আমি ইউ দিয়ে প্রকাশ করি, ইউ ইকুয়াল টু ছিল হাফ CV স্কয়ার বা হাফ কিউ স্কয়ার বাই সি বা হাফ কিউভি। এখন এই যে আমরা ধারকের যে শ্রেণী সমবায় নিয়েছি, সেই শ্রেণী সমবায়ে কোন রাশিমালা ব্যবহার করব বা কোন রাশিমালা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে সেটা আগে আমাকে দেখতে হবে। দেখো আমি যখন এই জায়গাটা দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ধারকের ধারকত্বের মান C1 C2 C3 সেটাও ভিন্ন ভিন্ন হবে, কিন্তু এক্ষেত্রে বাকি যে দুটো রাশি আছে তাদের মধ্যে বিভবটারও পরিবর্তন হচ্ছে এবং আধানটা কিন্তু ধ্রুবক আছে। তাহলে আমরা যে রাশিমালায় ধারকত্ব এবং বিভব দুটোকেই যদি ব্যবহার করি, দুটোই পরিবর্তনশীল রাশিমালার প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে এই C1 এবং V1 বা C এবং V টার্মগুলো ভিন্ন ভিন্ন হবে। কারোর ক্ষেত্রে C1 V1, কারোর ক্ষেত্রে C2 V2, কারোর ক্ষেত্রে C3 V3। তাহলে এখানটা কম্পেয়ার করতে গেলে আমাকে দুটো রাশির মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে হবে। কিন্তু যদি আমি আধানকে এখানে যোগ করে নিই, ইনভলভ করে নিই, আধান তো সবার ক্ষেত্রে সমান হচ্ছে, তাহলে আধানকে এখানে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের তুলনামূলক সুবিধা হবে। সেই কারণে কিন্তু আমরা শক্তির রাশিমালা যখন আধান হচ্ছে ধারকগুলো শ্রেণী সমবায় থাকবে তখন শক্তির রাশিমালায় আমরা ব্যবহার করব অবশ্যই আধানকে এবং তার সঙ্গে অবশ্যই ধারকত্বকে, কারণ ধারকত্ব তো ধারকের হচ্ছে ধর্ম, বিভব কিন্তু ধারকের ধর্ম নয়। তাহলে এবার তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা এখন ব্যবহার করব U ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি যখন সিরিজ কম্বিনেশন হবে। সিরিজ কম্বিনেশনে আমরা এই ফর্মটাকে ব্যবহার করব। এবার দেখো আমরা কি বলছি, আমরা একটু আগে 2 নম্বর সমীকরণটা দেখেছি 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/Cn। আমরা 2 নম্বর সমীকরণকে গুণ করলাম q²/2 দিয়ে, তাহলে অতএব কি পেলাম হাফ q²/CS সমান সমান হাফ q²/C1 হাফ q²/C2 হাফ q²/C3 প্লাস হাফ q²/Cn। এবার একটু খেয়াল করে দাও, হাফ q²/C এটা কিসের রাশিমালা? শক্তির রাশিমালা। তাহলে আমি যখন হাফ q²/CS C সাফিক্স s অর্থাৎ তুল্য ধারকত্ব নিয়েছে শ্রেণী সমবায়, তাহলে এটা হচ্ছে তুল্য শক্তি শ্রেণী সমবায় ইকুয়াল টু এইটা ধরনের প্রথম ধারকের সঞ্চয় শক্তি U1, এটা দ্বিতীয় ধারকের সঞ্চয় শক্তি U2, U3, UN বা US ইকুয়াল টু সামেশন অফ UI, অর্থাৎ আমার যতগুলো ধারক আমি নিয়েছি প্রত্যেকের মধ্যে শক্তিটা বণ্টিত হয়ে যাবে এবং এক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারবো U1 U2 U3 UN
সমান সমান হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই c1 ইজ টু হাফ কিউ স্কয়ার বাই c2 ইজ টু হাফ কিউ স্কয়ার বাই c3 ইজ টু হাফ কিউ স্কয়ার বাই cn বা 1 by c1 is to 1 by c2 is to 1 by c3 is to 1 by cn অর্থাৎ ধারকত্বের অনন্যকের অনুপাতে শক্তিগুলো বণ্টিত হবে। অর্থাৎ যার ধারকত্ব কম সেখানে বেশি শক্তি সঞ্চিত হবে এবং যার ধারকত্ব বেশি তার মধ্যে কম শক্তি সঞ্চিত হয়ে থাকবে। তাহলে আমরা এখন এখানটায় পড়লাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধারকের বিভিন্ন ধর্মগুলো কেমন হবে। এখন আমরা আলোচনা করব সমান্তরাল সমবায় বিষয়ে। এখন আমরা আলোচনা করব প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, যখন একটা ধারকের ধনাত্মক একটা সমান্তরাল পাত ধারকের ধনাত্মক প্লেট অপর একটা সমান্তরাল পাত ধারকের ধনাত্মক প্লেটের সঙ্গে যুক্ত থাকে এবং ঋণাত্মক প্লেটগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তখন আমরা তাকে বলবো সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। যদি আমরা ছবি হিসেবে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে আমরা স্ট্রাকচারটা পেয়েছি এটাকে আমরা বলছি সমান্তরাল সমবায়। কারণ এখানে এই ব্যাটারিটার পজিটিভ প্রান্ত যুক্ত হওয়ার জন্য প্রত্যেকটা ধারকের পজিটিভ প্রান্ত এটা এবং প্রত্যেকটা সমান্তরাল পাত ধারকের নেগেটিভ প্রান্ত এটা। তাহলে কি হচ্ছে, ধারকের সমান্তরাল প্রান্তগুলো একে অপরের সঙ্গে যুক্ত এবং ধারকের ঋণাত্মক প্রান্তগুলো একে অপরের সঙ্গে যুক্ত। এই ক্ষেত্রে যদি এই ব্যাটারিটার বা এই তড়িৎ উৎসের বিভব যদি ভি হয়, তার মানে আমি বলতে পারবো এই যে এই প্রান্তটা যে প্রান্তের সঙ্গে যুক্ত বা এই প্রান্তটা যে প্রান্তের সঙ্গে যুক্ত তাদের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে ভি। অর্থাৎ এখানটা যে ভি এ হয়, যদি ভি বি হয় তাহলে ভি এ এবং ভি বি এর মধ্যে যে অন্তর্ফল তাকে আমরা বলি তার পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, সেটা হচ্ছে ভি। এর অর্থ হচ্ছে এই দুটো প্রান্তের সঙ্গে যুক্ত এই ধারকটা হবে, এই ধারকেরও বিভব প্রভেদ ভি, এই ধারকটারও বিভব প্রভেদ ভি এবং এই ধারকেরও বিভব প্রভেদ ভি। তাহলে সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য বিভব প্রভেদ ধ্রুবক। খেয়াল করে দেখো শ্রেণী সমবায় কি ছিল, বিভব প্রভেদটা বণ্টিত হচ্ছিল, কিন্তু সমান্তরাল সমবায় কি হলো, বিভব প্রভেদটা ধ্রুবক। আর কি হচ্ছে দেখো, এই যে এই উৎস থেকে যে আধানটা যাচ্ছে সেই আধান যখন এখানে এসে পৌঁছাচ্ছে, ধরে নাও কিউ আধান যাচ্ছে, তাহলে এখানটায় আধানটা যখন আসে সে দেখতে পাচ্ছে তিনটে ভিন্ন ভিন্ন পথে যাওয়া যাবে। তাই সে কি করবে, সেই আধানটা তিনটে ভাগে বণ্টিত হবে। এবার এইখানে যে তিনটে ভাগে বণ্টিত হবে এখানটায় কিন্তু আধানের বণ্টনটা সমান হবে না, কারণ আধান সেই পথেই যাবে যে পথে তার রোধটা কম হবে। তাহলে এখানটা দেখতে হবে যে কোন পথে যেতে গেলে তার সুবিধা হবে বা কোন পথে যেতে গেলে তার অসুবিধা হবে, সেই অনুযায়ী আধান বণ্টিত হবে। যে পথে ওর সুবিধা বেশি হবে সেই পথে বেশি আধান যাবে এবং যেই পথে অসুবিধা হবে সেই পথে আধান কম যাবে। এখন আমরা ধরে নিচ্ছি প্রথম ধারকের ধারকত্ব C1, দ্বিতীয় ধারকের ধারকত্ব C2 এবং তৃতীয় ধারকের ধারকত্ব C3। আমরা দেখেছি যে সমান্তরাল সমবায় হওয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আধানটা, মোট আধানটা এখানে এসে বণ্টিত হলো। তাই দ্বিতীয় ধর্মটা হচ্ছে আধান বণ্টিত। তাহলে এই দুটো বৈশিষ্ট্য যেখানটা আমরা মেনে চলতে পারবো বা এখানে যেখানে এই দুটো বৈশিষ্ট্য মেনে চলা হয় তাকে আমরা বলতে পারবো ধারকের সমান্তরাল সমবায়। তাহলে এবার এই সমান্তরাল সমবায় তুল্য ধারকত্বের রাশিমালা আমরা একটু নির্ণয় করে নেব। তুল্য ধারকত্ব বলতে কি বোঝাচ্ছে, যে তিনটে ধারকের জায়গায় আমি একটা মাত্র ধারক ব্যবহার করব। এই একটা ধারককে এই তিনটে ধারক যে বিভব প্রভেদ সহ্য করেছে
এই একটা ধারক তো সেই বিভব প্রভেদের আমি প্রয়োগ করবো এবং এখানটা তিনটে ধারকের মধ্যে মোট যে পরিমাণ আধান এসেছে এই একটা ধারক মোট সেই একই পরিমাণ আধানকে বহন যদি করে নেয় তাহলে এটাকে আমরা বলছি তুল্য ধারক তত্ত্ব বা তুল্য ধারক এই তিনটে সমান্তরাল সমবায় থাকা ধারকের ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু সমান্তরাল সমবায় তাই আমি সাফিক্সে পি যোগ করেছি যেটা বোঝাচ্ছে প্যারালাল বা সমান্তরাল সমবায়। এইবার দেখো আমরা কি বলতে পারি, আমরা পেয়েছিলাম Q ইকুয়াল টু CV। তাহলে এই যে প্রথম ধারক যার মধ্যে Q1 আধান যাচ্ছিল তার ক্ষেত্রে লিখতে পারি C1 হচ্ছে ধারকত্ব এবং বিভব প্রভেদ V, Q2 দ্বিতীয় ধারকের ক্ষেত্রে ধারকত্ব C2 বিভব প্রভেদ V, Q3 ইকুয়াল টু C3 ইনটু V। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যেহেতু এটা সমান্তরাল সমবায় তাহলে বিভব প্রভেদ কিন্তু তিনটে ক্ষেত্রে ধ্রুবক থাকবে। তিনটে জায়গায় যদি আমি চারটে বা পাঁচটা বা একাধিক ধারক ব্যবহার করি সমান্তরাল সমবায় প্রতি ক্ষেত্রে বিভব প্রভেদ কিন্তু ধ্রুবক থাকবে, শুধুমাত্র আধানের বণ্টন হবে বা আধান বণ্টিত হয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে বলতে পারি যখন আমরা একটা এই তুল্য ধারক ব্যবহার করছি সেক্ষেত্রে মোট আধান যাচ্ছে Q ইকুয়াল টু CP ইনটু V, কারণ এখানকার বিভব প্রভেদ V। এখন এই Q এর সাথে Q1 Q2 বা Q3 সম্পর্কটা কি আমরা দেখেছিলাম, এই মোট Q আধানটাই এখানে বর্ণিত হয়ে Q1 Q2 এবং Q3 তে ভাগ হয়ে গিয়েছিল। তাহলে আমি এই সূত্র লিখতেই পারি যেহেতু সমান্তরাল সমবায়ের মূল বৈশিষ্ট্যই হচ্ছে আধানের বণ্টন। তাহলে Q1 এ কত CP ইনটু V সমান সমান C1 ইনটু V, C2 ইনটু V প্লাস C3 ইনটু V। তাহলে V তো কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এটাই হচ্ছে সমান্তরাল সমবায় থাকা একাধিক ধারকের তুল্য ধারকত্ব নির্ণয়ের মূল সূত্র। যদি এখানে আমি n সংখ্যক ধারক ব্যবহার করতাম তাহলে CP ইকুয়াল টু হতো C1 প্লাস C2 প্লাস C3 প্লাস Cn। এবং এখান থেকে খুব স্পষ্টভাবে আমি বলতে পারবো যে CP এর মানটা C1 C2 C3 আপ টু Cn যে মানেরই বা যত সংখ্যক ধারক ব্যবহার করি না কেন প্রত্যেকের থেকেই CP এর মানটা বৃহত্তর হবে, কারণ এখানকার ধারকের মান কখনো ঋণাত্মক হতে পারে না এবং ধারকগুলোর সাধারণ যোগ তারই মান হচ্ছে তার তুল্য ধারকের ধারকত্বের রাশিমালা। এখন আমাকে দেখতে হবে যে ক্ষেত্রে শক্তিটা কিভাবে বর্ণিত হচ্ছে। তাহলে আগে আমি শক্তির রাশিমালাটা একটু দেখে নিই। শক্তির রাশিমালা ছিল হাফ CV স্কয়ার অথবা হাফ Q স্কয়ার বাই C অথবা হাফ QV। বিষয় হচ্ছে যে এই সমস্যায় আমরা এই তিনটি রাশিমালার মধ্যে কোনটি ব্যবহার করব, তাই তোমাকে দেখতে হবে এই যে এই জায়গাটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। তিনটে ধারক যে আমরা নিয়েছি তিনটে ধারকের ক্ষেত্রে তার ধারকত্বের মান ভিন্ন ভিন্ন, অর্থাৎ C1 C2 এবং C3 মান ভিন্ন ভিন্ন, কিন্তু মিল রয়েছে কোথায়? আধানও কিন্তু ওদের ভিন্ন ভিন্ন হলেও বিভবটা কিন্তু তিনজনের ক্ষেত্রে ধ্রুবক। তাহলে যদি আমি ধারকত্ব এবং আধান নিই তাহলে কিন্তু সমস্যাটি দুটোই পরিবর্তনশীল রাশি বা দুটোই ভিন্ন ভিন্ন মানের রাশি। তাহলে আমার ক্ষেত্রে ক্যালকুলেশন করা তুলনামূলক কঠিন হয়ে যাবে। তাহলে আমি কাকে নেব? তাই আমি বিভবকে এর মধ্যে ইন্ট্রোডিউস করলে আমার বেটার, কারণ বিভব সবার ক্ষেত্রে সমান। তাহলে আমরা বিভবকে নেব এবং ধারকের ক্ষেত্রে মৌলিক ধর্ম হচ্ছে ধারকত্ব, তাহলে আমি ধারকত্ব এবং বিভব দুটোকে নিয়ে শক্তির রাশিমালাটা ব্যবহার করবো। অর্থাৎ আমাদের এই সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করব U ইকুয়াল টু হাফ CV স্কয়ার। তাই সেই অনুযায়ী প্রথম ধারকের সঞ্চয় শক্তি হাফ C1 স্কয়ার, দ্বিতীয় ধারকের ক্ষেত্রে হাফ C2 V স্কয়ার, তৃতীয় ধারকের ক্ষেত্রে U3 ইকুয়াল টু হাফ C3 V স্কয়ার। যদি n সংখ্যক ধারক নিতাম হাফ Cn V স্কয়ার, কিন্তু যখন আমি তুল্য ধারকটা নিচ্ছি তখন তার শক্তি U সাফিক্সে P হাফ তার ধারকত্ব ইনটু V স্কয়ার। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে CP ইকুয়াল টু
C1 প্লাস C2 প্লাস C3 প্লাস Cn, এই যে সমীকরণটা আছে এখানে 3 নম্বর সমীকরণ দিলাম। 3 নম্বর সমীকরণকে আমি গুণ করে দিই হাফ ভি স্কয়ার, তাহলে আমার এই ফর্মটা চলে আসছে। তাহলে আমি কি লিখতে পারি, হাফ সিটি ভি স্কয়ার সমান সমান হাফ C1 ভি স্কয়ার প্লাস হাফ C2 ভি স্কয়ার প্লাস হাফ C3 ভি স্কয়ার প্লাস হাফ Cn ভি স্কয়ার। এই যে দেখো আমরা রাশিমালা পেলাম, এখানে দেখো প্রত্যেকটা টার্মকেই তোমরা চেনো, সেই টার্মগুলোকে আমরা লিখতে পারি u সাফিক্স p সমান সমান u1 প্লাস u2 প্লাস u3 প্লাস un। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পাচ্ছি, শক্তিগুলো যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি ধারকের সহ্য শক্তির সমষ্টি হচ্ছে সমবায়ের মোট শক্তি। এবং এই ক্ষেত্রে শক্তির অনুপাতটা কত হবে, u1 u2 u3 un সমান সমান হাফ C1 ভি স্কয়ার হাফ C2 ভি স্কয়ার হাফ C3 ভি স্কয়ার হাফ Cn ভি স্কয়ার, বা C1 C2 C3 Cn। তাহলে প্রত্যেকটি ধারকের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে তা ধারকের ধারকত্বের মানের সঙ্গে সম্পর্কযুক্ত বা তুলনীয়। এখন আমরা কি করব, এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় পুরো ধারকত্বের যে রাশিমালা আছে আমরা দুটো এবং তিনটে ধারক নিয়ে দেখিয়ে দেব যে আমরা কিভাবে ধারকত্বটা ক্যালকুলেট করতে পারি। আমরা দুটো ধারক নিয়েছি যাদের মান সমান, তাদেরকে আমরা শ্রেণী সমবায় যুক্ত করেছি এবং তাদের তুল্য ধারকত্ব নিয়েছি শ্রেণী সমবায় CS। তাহলে আমরা জানি 1/CS সমান সমান 1/C1 প্লাস 1/C2 এই দুটো ধারক। এখন C1 এবং C2 উভয়ের মান C, তাহলে 1/CS ইকুয়াল টু 1/C প্লাস 1/C তার মানে 2/C, তাহলে CS ইকুয়াল টু দাঁড়াচ্ছে C/2। এখন এই দুটো ধারককে যদি আমরা সমান্তরালে যুক্ত করতাম, যদি আমরা দুটো ধারককে সমান্তরাল সমবায় যুক্ত করতাম তাহলে এই রেজাল্টটা কি হতো সেটা তোমাদের দেখিয়ে দিই। তাই ছবিটা এরকম দাঁড়াতো, এবং তাদের তুল্য ধারক কত যদি নিতাম, তার সিপি হতো এখানে ভি, তাহলে এই ক্ষেত্রে সিপি ইকুয়াল টু দাঁড়াতো C1 প্লাস C2 বা সিপি ইকুয়াল টু পেতাম C প্লাস C দ্যাট ইজ 2C। তাহলে যখন শ্রেণী সমবায় যোগ করব সমমানের দুটি ধারককে, তখন তুল্য ধারকত্ব তাদের প্রত্যেকের মানের অর্ধেক। যখন দুটো ধারককে আমরা সমান্তরাল সমবায় যুক্ত করব তখন তাদের তুল্য ধারকত্বের মান হবে যে কোনো একটির মানের দ্বিগুণ। ঠিক একইভাবে তোমরা যদি তিনটে ধারক নিতে, প্রত্যেকের মান সমান C C C, তাহলে তুল্য ধারকত্ব 1/CS ইকুয়াল টু 1/C প্লাস 1/C প্লাস 1/C। আমি একটু এখানে শর্টকাটে করে দিলাম যাতে তোমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তাই সেই অনুযায়ী তোমরা পাচ্ছ 1/CS ইকুয়াল টু 3/C বা CS ইকুয়াল টু C/3, অর্থাৎ তিনটে সমমানের ধারকত্বের শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব হবে যে কোনো একটির মানের 1/3 বা 1/3। এই ধারকগুলোকে যদি আমরা সমান্তরালে যুক্ত করতাম, তখন সেক্ষেত্রে সিপি ইকুয়াল টু সি প্লাস সি প্লাস সি, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমি এখানটা কিন্তু 3C পেতাম, অর্থাৎ যে কোনো একটির মানে 3 গুণ হবে যখন তিনটে সমমানের ধারককে আমি ব্যবহার করে তাদের মধ্যে আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করব। তাহলে আশা করি আমি সমবায়ের এই অংশটুকু
তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারোর সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে। তোমরা সবাই ভালো করে একটু দেখে নাও, আর এর উপরে কিছু সমস্যা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। সেগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের এই সমবায় সম্পর্কিত ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো।